আমার নাম উল্কেশ। আমার বয়স ২২ বছর। সবেমাত্র কলেজ শেষ করে চাকরি খুঁজছি। আমার মায়ের নাম তৃপ্তি রানী, বয়স ৪০। এই বয়সেও খুবই সুন্দর আমার মা। বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে আমি আর মা একসাথে থাকি। সাদার্ন অ্যাভিনিউ এর একটি বাড়িতে আমরা দোতলায় দুটি ঘরে থাকি। একটা ঘরে মা শোয় আর একটায় আমি। নিচের তলার ঘরটা বৈঠকখানা। তো ঘটনার শুরু সেদিন থেকে, যেদিন আমি প্রথম এমন গল্প পড়া শুরু করলাম। মায়ের সম্পর্কে আমার চিন্তাভাবনাই বদলে গেল। আমি ইন্টারনেটে কিছু মা ও ছেলে গল্পের ভিডিও দেখলাম। সেখানে ভিডিওর জায়গায় নিজের মাকে কল্পনা করে নিলাম। আমার তখন পাগলের মতো অবস্থা। বাচ্চাঘরে গিয়ে কাজ সেরে নিলাম। জীবনে প্রথমবার মাকে মনে করে কাজ করলাম। বাচ্চাঘর থেকে বের হয়ে আমি মাকে দেখতে না পেয়ে মায়ের ঘরে গেলাম। দেখি মা কাপড় পরছে। অন্যান্য দিন হলে আমি ঘর থেকে বের হয়ে যেতাম, কিন্তু আজ আমি দরজার ফাঁক দিয়ে দেখতে লাগলাম মাকে। বুক এত জোরে ধুকপুক করছে যে মনে হলো মা ধুকপুকানির আওয়াজ শুনে না ফেলে। মা তখন শুধু ছোট একটা পড়া। মাকে দেখে মনেই হচ্ছিল না মায়ের এত বয়স। মনে হচ্ছিল বড় জোর ৩০ কি ৩২। এই প্রথম আমি কোনো অর্ধসম্পূর্ণ মেয়ে দেখছি। মায়ের শরীরটা ভালোভাবে দেখতে লাগলাম। মায়ের কাঁধ অবধি ছোট চুল, দেখতে খুবই সুন্দর। আমি আর কন্ট্রোল করতে পারলাম না। একটু একটু করে আমার বেরিয়ে পড়ল। আমি তাড়াতাড়ি বাচ্চাঘরে ছুটে গিয়ে আরও একবার কাজ করলাম মায়ের কথা ভেবে। সেদিন আমার এসব চিন্তা ভাবনা করতে করতেই কেটে গেল। তারপর দিন মা আবার স্নান করে ঘরে ঢুকতেই আমি দরজার ফাঁকে দাঁড়িয়ে গেলাম। সেদিন আবারও আমার ভেতরে এতটা শক্ত হয়ে গেল যেন ছিঁড়ে বেরিয়ে যাবে। সেদিন মা তোয়ালেটা নামাতেই আমি আস্তে করে দরজা ফাঁক করে ঘরে ঢুকে পেছন থেকে মাকে গিয়ে ধরলাম। মা কিন্তু আমায় এক ধাক্কায় সরিয়ে দিল। তারপর নিজেকে আড়াল করে অবাক চোখে একবার আমার দিকে আর একবার আমার নিচের দিকে তাকিয়ে আমায় বলল, তুই এখানে কি করছিস? যা, ঘরে যা। মা দেখলাম খুব ভয় পেয়ে গেছে। আমার নিজের উপর রাগ হতে লাগল। হয়তো পরে আমি মাকে সুযোগ পেতাম, কিন্তু তা আমি এভাবে তাড়াহুড়ো করতে গিয়ে হারালাম। আমার নিজের উপর প্রচণ্ড রাগ হতে লাগল। কিন্তু তার পরেক্ষণেই মায়ের স্পর্শ করেছি ভেবে খুব আনন্দিত হয়ে পড়লাম। আমি নিশ্চিত আমার ঠাটানো মা তার পিছনে অনুভব করতে পেরেছে। আমি আর একবার নিজেকে শান্ত করলাম। এবার খুব বেশি বেরোলো না। বারবার নিজেকে শান্ত করার ফলেই বোধ হয় তাতে কিছু আসে যায় না। আমি দিনরাত মাকে নিয়ে ভাবতে লাগলাম। আমার এক প্রকার জেদ চেপে বসেছিল মাকে দেওয়ার জন্য। এমন মায়ের সেবা করতে না পারলে বেঁচে থাকাই বৃথা। কিন্তু দেখলাম মা ওই ঘটনার পর থেকে আমার সাথে কথা বলা এক প্রকার বন্ধই করে দিয়েছে। এভাবে যন্ত্রণায় ছটফট করতে করতে ৩ দিন কাটালাম। কিন্তু ভগবানের ইচ্ছে বোধ হয় অন্য কিছু ছিল। মাকে সেবা করার সুযোগ আমি সেদিন রাতেই পেলাম, এবং সেটাও খুব অদ্ভুতভাবে। সেদিন ১১টার মধ্যে আমরা রাতের খাওয়া শেষ করে ফেললাম। খাওয়া শেষ করেই মা শুতে চলে গেল। অন্যান্য দিন মা আমায় তাড়াতাড়ি শুয়ে পড়তে বলে, কিন্তু এই ৩ দিন ধরে মা কিছুই বলছে না। আমিও তাড়াতাড়ি গিয়ে পেছন থেকে মায়ের হাত টেনে ধরে বললাম, মা, আমার সেদিনের ব্যবহারে তুমি খুব রেগে আছো না? মা দেখলাম ভয় পেয়ে গেছে। আমায় আড়ষ্টভাবে বলল, না তো, তুই গিয়ে শুয়ে পড়। আমি তখন বললাম, সত্যি বলছো? মা বলল, হ্যাঁ। আমি তখন বললাম, মা, আমার খুব ভয় লাগছে, আমি তোমার সাথে শোবো? মা দেখলাম এবার সত্যিই ভয় পেয়ে গেছে, কিন্তু মুখে বলল, আচ্ছা আয় তাহলে। আমি মায়ের সাথে মায়ের ঘরে ঢুকলাম। ভাবলাম আজ যেভাবেই হোক মায়ের সেবা যত্ন করতে হবে। মা যদি রাজি হয় হবে, না হলে জোর করে মায়ের সেবা করব। মা ছিটকিনি দিয়ে দিল। মা লাইট অফ করতে যাবে। আমি তখন বললাম, মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। মা ভয়ে ভয়ে আমার কাছে এসে বলল, বল। আমি বললাম, খাটে বসো না মা। আমার থেকে অনেকটা দূরে খাটে বসল। আমি বললাম, মা, এই কদিন আমি অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু আর না। এ যন্ত্রণা ভোগ করা যায় না। মা, জানি না তুমি আমায় কি বলবে। এ কথাগুলো শোনার পর হয়তো তুমি আমায় ঘেন্না করতে পারো, তবে আমার এ কথাগুলো তোমায় শুনতেই হবে। আমি মায়ের দিকে তাকালাম, দেখি মা একদৃষ্টে আমার দিকে চেয়ে আছে। আমি বললাম, মা, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আমি তোমার প্রতি মোহগ্রস্ত হয়ে পড়েছি। তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি আমি তোমার সেবা করতে চাই। আমার কথা শেষ হওয়ার আগেই মা ঠাস করে একটা চড় মারল আমার গালে। বলল, ছিক, আমি না তোর মা? আমাকে নিয়ে তোর এমন চিন্তাধারা? চিত লজ্জা করল না তোর আমায় এই কথাগুলো বলতে?
আমি তখন বললাম, মা তোমারও তো দরকার। বাবার সাথে তোমার ডিভোর্স হয়ে যাওয়ার পর তোমার ইচ্ছাগুলোও তো অপূর্ণ রয়ে গেছে। আমি ছেলে হয়ে তোমার এই কষ্ট কিভাবে সহ্য করব বলো তো? মা বলল, একদম চুপ কর, তোর কোনো কথা বলার অধিকার নেই। চিক, তুই এত নীচ মনের? আমি বললাম, ছেলে হয়ে মায়ের কষ্ট দূর করতে চাওয়াটা যদি নীচ মনের পরিচয় হয় তবে আমি তাই। মা বলল, কিন্তু তুই আমায় নিজের স্বার্থে সেবা করতে চাইছিস। আমার কষ্ট হচ্ছে বলে না, আমি দেখলাম লাইনে কথা এসে গেছে। আমি বললাম, মা তুমি একবার রাজি হও, তোমার কোনো কষ্ট থাকবে না। কিন্তু তুমি যদি রাজি না হও তবে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ এই মুখ আমি তোমায় আর দেখাতে পারবো না। মা দেখলাম চুপ করে আছে। মা মাথা নিচু করতেই দেখি চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি তখন মায়ের থুতনি ধরে আমার দিকে ফেরালাম। ফর্সা গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। আমি মায়ের চোখের জল মুছিয়ে দিলাম। মায়ের এমন অবস্থা দেখে ভাবলাম এখনই কিছু করি, কিন্তু না, তার সময় এখনো আসেনি। সবুর করলে তার ফল মিষ্টি হয়। আমি মায়ের আরও কাছে সরে আসলাম। মায়ের শরীর থেকে একটা সুন্দর সুগন্ধ পাচ্ছি। আমি আমার মুখটা মায়ের মুখের কাছাকাছি আনলাম, আরও কাছাকাছি আনলাম। এবার মায়ের ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। মা বলল, না বাবা, প্লিজ এমন করিস না। আমি তোর মা, লোকে আমাদের সম্পর্ককে ঠিকভাবে নেবে না। প্লিজ আমায় ছেড়ে দে। মায়ের এই নমনীয় হওয়ার সুযোগটা আমি কাজে লাগালাম। আমি মাকে বললাম, মা, ডিভোর্স হয়ে যাওয়ার পর তুমি কত কষ্ট পেয়েছিলে, তোমায় কেউ দেখতে এসেছিল। এখন তোমার অধিকারে তুমি সুখ ভোগ করবে। কেউ তোমার এই অধিকার কেড়ে নিতে পারবে না। তোমাকে সেবা করার দায়িত্ব আমার, গিয়ে এই বলে আমি এগিয়ে যাচ্ছি। মা একটু বাধা দেওয়ার চেষ্টা করছিল। প্রায় 2 ঘন্টা মায়ের সেবা করলাম। জীবনে প্রথমবার সেবা করলাম, তাও আবার নিজের মায়ের সাথে। চরম আনন্দ ভোগ করেছি, খুব তৃপ্তি পেয়েছি। আমি তা আর বলার অপেক্ষা রাখে না। আমি বললাম, ধন্যবাদ তোমায় এমন একটা রাত উপহার দেওয়ার জন্য। এবার থেকে আমি প্রতিদিন তোমার সেবা করব। তোমার প্রতিটা দিন আমি স্বর্গ সুখে ভরিয়ে দেব। আমি খুব তাড়াতাড়ি একটা কাজ খুঁজে নিয়েই তোমায় বিয়ে করব। আমি কথা দিচ্ছি। তারপর প্রতিটা রাত হবে আমাদের ফুলশয্যা। তোমায় আমি প্রতি রাত আজকের মতো সেবা করব। আমাদের সন্তান হবে। সেই সন্তানকে আমরা মানুষ করব। ওর ঘর আলাদা হবে যাতে তোমার আর আমার সেবা করতে কোনো অসুবিধা না হয়। তারপরই মা যা বলল তাতে এই কিছুক্ষণ আগের মা কিংবা আমার চিরপরিচিত মায়ের সাথে এই মায়ের কোনো মিল পেলাম না। মা বলল, আজ রাতে তোর আর আমার মধ্যে যা হলো সব ভুলে যা। আমি একজন মা, সন্তানের ভালো চাই। তাই তোর মুখ চেয়ে আজ রাতটা আমি তোর সাথে সেবা করতে রাজি হয়েছিলাম, শুধুমাত্র আজকের রাতটা। সুতরাং কাল থেকে তুই আমার ছেলে আর আমি তোর মা। আর হ্যাঁ, কাল থেকে যেন আমার প্রতি কোনো রকম পাগলামো যেন না দেখি। তাহলে কিন্তু তোকে মেন্টাল হসপিটালে পাঠাতে বাধ্য হব আমি। আমার ধরা তো দূরের কথা, আমার কাছাকাছিও আসবি না তুই। তোকে ঘেন্না করি আমি। ধিক্কার তোকে, যে নিজের মাকে চায়। আমি না বলা সত্ত্বেও তুই বাধ্য করলি আমায় তোর সাথে কাজ করতে। চিক, আজ তোর অত্যাচার আমি নিজে চোখে দেখেছি। তুই যেভাবে একটা বন্য পশুর মতো আজ আমায় ব্যবহার করলি, কোনো সন্তান তার মায়ের সাথে এমন করতে পারে? চিক, তুই কি মানুষ? আমার কতটা কষ্ট হয়েছে তুই জানিস? আমার কোনো অনুরোধ তুই শুনিসনি। পাগলের মতো 2 ঘন্টা ধরে আমার উপর অত্যাচার চালিয়ে গেলি। একজন পাষাণের মতো নিষ্ঠুরভাবে তুই আমায় ব্যবহার করলি। একদিন ক্লাস 7-এ পড়ার সময় তুই আমার অন্যমনস্কতায় আঁচল সরে গিয়ে বেরিয়ে পড়া আমার দিকে হাঁ করে তাকিয়েছিলি। তখন আমি বুঝতে পেরেছিলাম তোর জিভ দিয়ে লালা ঝরছে। তখন ভেবেছিলাম তোর বয়স বাড়লেই পরে সব ঠিক হয়ে যাবে হয়তো। কিংবা সেদিন যখন তুই আমায় পেছন থেকে ধরলি, সেদিনও যদি তোকে একটা চড় মারতাম তাহলে আজ হয়তো আমায় এদিন দেখতে হতো না। চিক, তুই ছেলে হয়ে কিনা মায়ের সাথে করলি? মা আমার দিক থেকে তীব্র ঘৃণায় মুখ সরিয়ে নিল। আমি কিছু বললাম না, যদিও বুঝতে পারছিলাম মা যা করল ঠিক করল না। কারণ মা আমার সাথে যথেষ্ট মজা নিয়েছে, এতে আমি নিশ্চিত। আমি মাকে ছেড়ে উঠে বসতে লাগলাম। ভেতর থেকে বের করতেই দেখি তার বেয়ে টপটপ করে লাল পানি পড়ছে। এবার বুঝলাম মা যতই উপভোগ করুক, মায়ের খুব কষ্ট হয়েছে। তুই যা চেয়েছিলি তা তুই পেয়ে গেছিস। এবার আমায় রেহাই দেছি বলে মা কাঁদতে কাঁদতে বাচ্চাঘরের দিকে চলে গেল। আমি নিজেকে ধিক্কার দিতে লাগলাম।
আমার ভয় করতে লাগলো মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার পর মা আমার সাথেই থাকে, কিন্তু এই ঘটনার পর মা যদি আমায় ছেড়ে চলে যায় তবে আমি কি নিয়ে থাকব? কিংবা যদি মা আমার এই আচরণের কথা কাউকে বলে দেয় তাহলে কি হবে? আমার ভয় করতে লাগলো। ভাবলাম কাল সকাল হোক মার কাছে ক্ষমা চেয়ে নেব। আমি আমার শুয়ে পড়লাম। মা সেদিন রাত্রে আর বাচ্চাঘর থেকে বের হয়নি। সারা রাত ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে, আমি ঘুমের ঘোরে টের পেয়েছি। সকালের রোদ গায়ে এসে পড়তেই আমি উঠে পড়লাম। ঘরে মা ছিল না। রান্নাঘরে গিয়ে দেখি মা রান্না করছে। আজ মাকে একেবারে অন্যরকম লাগছে। আমি মায়ের কাছে গিয়ে বললাম, মা, আই এম সরি। আমায় ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি। আমার অজান্তেই কাল তোমায় কষ্ট দিয়ে ফেলেছি। প্লিজ মা, আমায় ক্ষমা করে দাও। মা কিছু বলল না। তবে মা একটু ঘুরতেই কালকের অত্যাচারের চিহ্ন স্বরূপ দেখি মায়ের মুখটা একটু ফুলে আছে। একটু যেন কাটা চিহ্ন চোখে পড়ল। মা কিছু বলল না দেখে আমি বাচ্চাঘরে চলে গেলাম। বাচ্চাঘরে গিয়ে আমি একটা দারুণ ফন্দি আঁটলাম। যদি এই প্ল্যানটা খাটাই তবে মা আর সুখ দুটোই ফেরত পাব। প্ল্যান মাফিক আমি বাচ্চাঘর থেকে বের হলাম। দেখি টেবিলে সকালের খাবার ঢাকা দেওয়া। মা আমায় খেতে পর্যন্ত বলেনি। আমি খেলাম না। নিজের ঘরে এসে প্ল্যান মাফিক একটু লাল নেলপ্লিশ হাতে ঢেলে সেটাকে গড়িয়ে পড়তে দিলাম। আর একটু নেলপ্লিশ ছুরিতেও লাগিয়ে দিলাম। তারপর নেলপ্লিশটা সরিয়ে রেখে চিৎকার করে উঠলাম, আহ মা গো! মা চিৎকার শুনে ছুটে আমার ঘরে চলে এলো। দেখেই মা আটকে উঠল, এ কি? কি করেছিস তুই এটা? পাগল হয়ে গেলি নাকি? বলেই মা একটা রুমাল নিয়ে আমার ওই জায়গাটা বাঁধতে গেল। আমি কিন্তু মাকে সরিয়ে দিয়ে বললাম, তুমি আমাকে ছুতে বারণ করেছ, আবার তুমিই আমাকে ধরছ। আর তাছাড়া আমি বাঁচতে চাই না। তুমি আমাকে এভাবে ঘৃণা করবে? কি করব আমি বেঁচে থেকে? মায়ের রাগ একটু একটু করে গলছে দেখলাম। মা আমার কাছে কাতর অনুরোধ করে বলল, তুই ওই জায়গায় রুমালটা বেঁধে নে, তারপর তোর সব কথা আমি শুনছি। আমি বললাম, তুমি তো আমায় ঘেন্না করো, আবার আমার উপর এত দরদ দেখাচ্ছ কেন? আমার যা হয় হোক, তোমার কি? মা কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর আমার কাছে সরে এসে আমার গালে হাত দিয়ে আদর করে বলল, দেখ বাবা, আমি তোকে ঘেন্না করি না, কিন্তু তোর এই আচরণ আমার ভালো লাগছে না। তুই কেন এত বদলে গেছিস? আমি আমার গাল থেকে মায়ের হাতটা সরিয়ে বললাম, আমি বদলে যাইনি মা। তোমার একা থাকার কষ্ট আমি দেখেছি। আমি শুধু তোমার সাথে সম্পর্ক করে তোমায় সুখী করতে চেয়েছিলাম। আর কিছু তো চাইনি আমি তোমার সুখ ছাড়া। কয়টা ছেলে দেখো তো নিজের সুখ বলি দিয়ে দেয় তার নিজের মায়ের সুখের জন্য। এখন যে করেই হোক মাকে পুরোপুরি রাজি করাতে চাইছিলাম। তাই নিজের সুখকে মায়ের সুখ বলে চালিয়ে দিচ্ছিলাম। এবার আমি মায়ের আরও একটু কাছে সরে আসলাম। বললাম, তুমি যতই বলো আমি জানি কাল তুমি কতটা সুখ পেয়েছ। মা বলল, কিন্তু কেউ যদি জানতে পারে তোর আর আমার এই সম্পর্কটা? আমার কারো কাছে মুখ দেখানোর উপায় থাকবে না। আমি এবার মায়ের আরও কাছে সরে এসে আমার বলিষ্ঠ দুটো হাত দিয়ে মায়ের দুকাত ধরে আমায় ভরসা করার আশ্বাস দিয়ে বললাম, কেউ জানতে পারবে না। আমায় তুমি ভরসা করতে পারো। আজ থেকে তোমায় সুখী করা আর তোমার সম্মান রক্ষার দায়িত্ব দুটোই আমার। মায়ের তবুও একটু দ্বিধা ছিল। আমি বুঝতে পারছিলাম না আগের দিন রাতে এত খেয়েও এখনো এত সতীপনা আসে কি করে। কাল যখন লজ্জার মাথা খেয়ে ছেলেকে দিলে এত সতীপনা কোথায় ছিল? আমি তবুও সাহস করে কিছু করতে পারছিলাম না, কারণ কাল যা রূপ দেখেছি তারপর আর ঠিক সাহস হচ্ছিল না। ভাবলাম একবার মাকে রাজি হোক, সেবা করে মিটিয়ে দিব। কাল পাগলের মতো অবস্থা হয়ে গেছিল আমার, তাই তাড়াহুড়া করতে গিয়ে ঠিকমত যত্ন করাই হয়নি। আমি মায়ের আরও একটু কাছে সরে আসলাম। কাঁধ থেকে আঁটলটা আস্তে করে খুশিয়ে দিলাম। কিন্তু অবাক হয়ে দেখলাম মা কোনো বাধা দিল না। এখন মায়ের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি। মা বলে বলছি না, সত্যিই খুব ভালো লাগছিল। আমার মতো মায়েরও খুব সম্ভবত আগের দিন অতটা হুঁশ ছিল না। কিন্তু আজ আমাদের দুজনেরই একটা অজানা আশঙ্কায় মন দুরুদুরু করছে। মা ভয়ে লজ্জায় থরথর করে কাঁপছিল, যদিও চোখে সেরকম কোনো আভাস পাচ্ছিলাম না। আজ মায়ের চোখে সম্মতি ছিল, কিন্তু আগের দিন মায়ের চোখে এই সম্মতির ভাব ছিল না। আগের দিন ছিল খাঁচায় আটকে পড়া পাখির মতো অসহায় ভাব। আমিও ভয়ে কাঁপছিলাম। মায়ের চোখের দিকে তাকাতে পারছিলাম না, কারণ আগের দিন মায়ের উপর কর্তৃত্ব করার ভাব চলে এসেছিল। কিন্তু আজ কিছুটা শ্রদ্ধা, ভয় কাজ করছিল। তার চেয়েও বড় কথা, আমার সামনে দাঁড়িয়ে আছে আমার চেয়ে বয়সে অনেক বড় একজন হাই সোসাইটির মহিলা।
কোথাও কোনো খুঁত নেই। তিনি আমার গর্ভধারিণী মা, যার রূপে আমি মুগ্ধ, যার জন্য আমি পাগল। আমি মায়ের আরও একটু কাছে সরে আসলাম। আমি আর মা দুজনেই ভয় পাচ্ছি। যদিও এই কাজটা আমরা আগেও করেছি, তবুও একটা ভয় কাজ করছে। আমি হয়তো এই মায়ের সেবা করতে করতে মরে যাব, কিন্তু মায়ের চাহিদা পূর্ণ করতে পারব না। আমার মা আমার মতো এমন সুপুরুষ ছেলেকেও মা কাত করার ক্ষমতা রাখে। আজ যদি মায়ের সেবা করার সময় অতিরিক্ত সুখে পাগল হয়ে যায় কিংবা মরে যাই, তাহলে হয়তো পরের দিন সংবাদপত্রে বেরোবে মায়ের সেবা করার সময় অতিরিক্ত সুখে সন্তান মৃত ইত্যাদি। আমি আসলে তাড়াতাড়ি করছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম তাড়াতাড়ি করে কিছু করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। আমি কাজ শুরু করার সময় মা একটু হেসে ন্যাকা ন্যাকা গলায় বলল, সামান্য একটা বেকুলি খুলতে যদি এত সময় লাগাস তো বাকি কাজ করবি কখন? বলে মা নিজেই খুলতে লাগল। আমি ওইভাবে একদৃষ্টে মায়ের শরীরের দিকে তাকিয়ে আছি, দেখেই কিনা জানি না মা বেকুলি নামাতে না পেরে হাল ছেড়ে দিল। আমি তখন উঠে মায়ের পেছনে গিয়ে দাঁড়ালাম। এবার মায়ের মুখে এতক্ষণের দুষ্টু হাসিটা কেটে গিয়ে একটা হালকা দ্বিধার ভাব ফুটে উঠল। কারণ মা আমার আগের দিনের আচরণ থেকে বুঝে নিয়েছে যে কাজটা আমার এতক্ষণ মায়ের সামনে দাঁড়িয়ে করতে অসুবিধা হচ্ছিল, সেই কাজটা খুব সহজেই আমি পেছনে দাঁড়িয়ে করতে পারব। আমি সেটা বুঝতে পেরেছিলাম। মায়ের যন্ত্রণা কিংবা দ্বিধা হচ্ছিল বলেই কিনা জানি না মা নিজেকে ছাড়িয়ে আমার থেকে দূরে সরে যেতে চাইছিল। আমি কিন্তু মায়ের আমার কাছে টেনে নিলাম। মা অবাক হয়ে একটু পেছনে ঘুরে হা করে আমার দিকে চেয়ে রইল। মা এখনও আমার দিকে হা করে অবাক হয়ে তাকিয়ে আছে। বোধহয় বিশ্বাস করতে পারছে না যে মা তাকিয়ে আছে দেখেও আমার এতটা সাহস হতে পারে। কিন্তু মা এটা বুঝতে পেরেছিল যে মা এখন পুরোপুরি আমার বাঁধনে বাধা পড়ে গেছে। এ বাঁধন ছিঁড়ে পালানোর উপায় নেই। কিন্তু তবুও মায়ের অবাক ভাব কাটছিল না। মা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি সেদিকে পরোয়া না করে মা পিছনে ফিরে থাকা অবস্থাতেই মায়ের ধরলাম। মা বুঝতে পারছিল যে আমার শক্তির সাথে মা পেরে উঠবে না। তাই মা একরকম হাল ছেড়ে দিয়ে নিজেকে আমার হাতে সঁপে দিল। বুঝতে পারলাম, কারণ মা যদি কোনোরকম বাধা দিতে যায় এতে হিতে বিপরীত হতে পারে। এটা মা বুঝতে পেরে গেছিল। একটা প্রচণ্ড ক্ষুধার্ত সিংহের সামনে যদি হঠাৎ করে মনের পছন্দ শিকার ধরা দিয়ে দেয়, তখন সেই সিংহের যেমন অবস্থা হয় আমার অবস্থা এখন ঠিক তেমন। এতগুলো বছর ধরে যাকে পাগলের মতো চেয়েছি, যাকে মনে মনে হাজারবার স্বপ্নে দেখেছি, যার অমোঘ আকর্ষণ আমাকে পাগল করে দিয়েছে, তাকে আমি দ্বিতীয়বার সেবা করার সুযোগ পেয়েছি। এমন সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। সারা জীবনের মতো স্মরণীয় করে রাখতে চাই আমার আর মায়ের একসঙ্গে কাটানো সুন্দর ঘটনাটা। আজ আমার মা তার নিজেরই সন্তানের জন্য দ্বিতীয়বারের জন্য গর্ভবতী হবে। যদিও আমার তো মনে হয় মা ইতিমধ্যে গর্ভবতী হয়ে পড়েছে। যদি আইপিল না খেয়ে থাকে তাহলে আমি নিশ্চিত মা আইপিল খেয়েছে। যদি খেয়ে থাকে তাহলে আজকের এই সুযোগ ছাড়া যাবে না। মাকে সেবা দিয়ে পাগল করে দিতে হবে যাতে মা এই দিনটা কখনো ভুলতে না পারে। আগের দিন আমি সেবা করার সময় এতটাই মোহগ্রস্ত হয়ে পড়েছিলাম যে আমার সমস্ত রকম অনুভূতি হারিয়ে গেছিল। আমার ভেতরের আমিটা হারিয়ে গেছিল। একটা প্রাণহীন হিংস্র পশুর মতো মায়ের উপর পাশবিক অত্যাচার চালিয়ে গেছিলাম। কিন্তু এই ভুল আমি আর করব না। আজ রাতে আমি আমার মাকে সবরকম সেবা যত্ন করব। আমি টিউব লাইটটা বন্ধ করে নাইট ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। হালকা নীল আলোয় মাকে আরও মোহময় লাগছিল। মাকে দেখে মনে হচ্ছিল যেন বিখ্যাত কোনো শিল্পীর আঁকা ছবি থেকে বেরিয়ে আসা একটি মূর্তি, যার ভেতর আগুন দাউ দাউ করে জ্বলছে। মায়ের সেই অমোঘ আকর্ষণ এড়িয়ে যাওয়া তো দূরের কথা, আমি অন্য কোনো দিকে তাকাতে পর্যন্ত পারছিলাম না। আমি এক পা করে মায়ের দিকে এগোতে লাগলাম। মা একবার আমার নিচের দিকে তাকিয়ে তারপর আমার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে পেছনে সরতে লাগল। কিছুটা পিছিয়েই মা দেওয়ালে একটা ধাক্কা খেল। আর পিছনে যাওয়ার জায়গা নেই। মা এমন ভয় আর লজ্জা পাচ্ছে যেন মনে হচ্ছে আমি ওর নতুন বিয়ে করা স্বামী। মা একটু অবাক হয়ে গেছিল। এবার আমি সম্পূর্ণ হয়ে নিলাম। মা এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে, আর হয়তো ভাবছে এর রহস্য কি। একটু দুর্বল না হয়েও এতক্ষণ কাজ করতে পারে কি করে আমার ছেলেটা। একটা মন পাগল করা গন্ধ পাচ্ছি এখনো মায়ের থেকে। আমার দিকে ফিরে আমায় ধরে ঝরঝর করে কেঁদে ফেলল। আমার সমস্ত চিন্তা ভাবনা, আবেগ, বিবেক, বুদ্ধি, পরিকল্পনাকে একরকম ওলট পাল্ট করে দিয়ে মা বলতে লাগল, তুই আমায় এত ভালোবাসিস, তবে সেদিন কেন আমার উপর এমন অত্যাচার করলি? তুই জানিস আমি কত কষ্ট পেয়েছিলাম? তুই যখন আমায় সেদিন কাজ করার জন্য চাপ দিচ্ছিলি,
আমি কিছুতেই নিজেকে তোর পার্টনার হিসেবে কল্পনা করতে পারছিলাম না। কিন্তু তারপর তোর কথাগুলো শুনে আমি নিজেকে বুঝিয়েছিলাম। কারণ আমি সারা জীবন ভালোবাসা পাইনি। তোর বাবাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার পর আমি স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছিলাম। তোর কাছে একটু আশ্রয় খুঁজতে চেয়েছিলাম, কিন্তু যখন তুই আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার উপর ওইরকম অত্যাচার করলি, আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমি খুব কেঁদেছিলাম, কারণ আমার এই শেষ স্বপ্নটাও ভেঙে চুরমার হয়ে গেছিল। আমিও একজন মেয়ে, আমারও ভালোবাসা, আবেগ, যন্ত্রণা আছে। তোর মধ্যে আমার প্রতি একটা প্রেম আছে যা আমায় তোর সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করল। হতে পারে তার মধ্যে কাজ একটু বেশি, তবুও এটাই আমায় মুগ্ধ করেছে। তোকে আমি ইতিমধ্যে আমার স্বপ্নের পুরুষ হিসেবে কল্পনা করে নিয়েছি। একজন মা কখনই চাইবে না যে তার ছেলে বিপথে যাক। যদি সেই ছেলে মায়ের সাথে সম্পর্কে সুখী থাকে তাতে ক্ষতি কি? একজন মায়ের কাছে তার ছেলের সুখী সব। অন্তত আমি নিশ্চিত তুই আমায় কখনো ছেড়ে যাবি না। কি যাবি না তো? আমার চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগল। মাকে আমি কি ভেবেছিলাম? মায়ের সম্পর্কে কি বাজে চিন্তা ভাবনা করেছিলাম? আমি মাকে বললাম, কখনো না মা, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। সারা জীবন তোমায় ভালোবাসব। আই লাভ ইউ মা। এরপর সেদিন আমরা কাজ করেছিলাম কিনা নাই বা শুনলেন। মা আমায় ভুল প্রমাণিত করেছিল, কারণ মা আগের দিন সত্যিই আইপিল নেয়নি। সেদিন রাতেই আমি মাকে বিয়ে দিয়ে করেছিলাম। বাবার দেওয়া মঙ্গলসূত্র খুলে ফেলে দিয়ে মা আমায় আপন করে নিয়েছিল। সেদিন থেকেই মাকে সত্যিই আমি খুব ভালোবেসে ফেলেছি। এরপর লোক লজ্জার থেকে বাঁচতে মাকে নিয়ে আমি অনেক দূর এক নির্জন জায়গায় চলে এসেছি। কারণ রাগঠাক দিয়ে চলা বেশি দিন সম্ভব ছিল না। ইতিমধ্যেই লোকজন আমাদের নিয়ে বলাবলি শুরু করেছিল। কারণ সবাই জানে মায়ের ডিভোর্স হয়ে গেছে, তবুও অনেক রাতেও সেবা চলাকালীন যখন মায়ের চিৎকার বাড়ির বাইরে থেকেও শোনা যায়। তাই আমরা বেশি দিন ব্যাপারটা ঢেকে রাখতে পারিনি। বাড়িটা বিক্রি করে দিয়ে ওই পাড়া এবং সমস্ত ঝঞ্ঝাট পেছনে ফেলে আজ অনেক দূরে চলে এসেছি। আমরা এখানে নিজেদের নতুন সংসার গড়ে তুলেছি। আমি একটা ছোট হোটেলে কাজ পেয়েছি। মাইনে যা পাই তাতে আমাদের চলে যায়, কারণ মা খুবই হিসেব করে চলে। আমরা সত্যিই খুব শান্তিতে আছি। আজ 2 বছর হয়ে গেল আমাদের 2টি ফুটফুটে সন্তান হয়েছে। 2টিই মেয়ে, একদম ফুলের মতো। আমরা আমাদের মেয়েকে খুব যত্নে বড় করে তুলব, এই আমাদের ইচ্ছে।